আমরা আমাদের রাত্রিকালীন ক্লাসে আবার সেই আগের মতোই ইন্সপেক্টরশিপের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পদোন্নতি পরীক্ষায় এসেছিল। সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। যাক, গতকালকেও আমরা সর্বশেষ যেটা আলোচনা করছিলাম যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করার জন্য প্ররোচিত করেছে, কিন্তু সে ব্যক্তিটা অস্বীকার করেছে। তো এই ধরনের প্রশ্নের উত্তর হলো, অর্থাৎ ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তিকে হত্যা করার জন্য গ নামক ব্যক্তিকে প্ররোচিত করে, কিন্তু গ হত্যা করতে অস্বীকার করে। তো এখানেও একটা শাস্তির কথা বলা আছে, পেনাল কোডের 115 ধারা। আজকে আমরা যেটা জেনে চিন্তা করবো যে আমলের অযোগ্য অপরাধ বা আমলের অযোগ্য মামলার তদন্ত পদ্ধতি আলোচনা করুন, বা যে সকল অভিযোগ সংক্রান্তে থানায় নিয়মিত মামলা রুজু হয় না সে সকল মামলার তদন্ত পদ্ধতি আলোচনা করুন, বা নন এফআইআর মামলার তদন্ত পদ্ধতি। অর্থাৎ আমরা যখন যে ধারায় দিই না কেন, আমাদের কিছুটা ভুল আছে, ভুলটা আমাদের সংশোধন করতে হবে। আসলে আমলযোগ্য মামলার তদন্ত পদ্ধতি হলো একরকম, আমলের অযোগ্য যে মামলা আছে তার তদন্ত পদ্ধতি হলো আর এক রকম। তাহলে আমলের অযোগ্য মামলার তদন্ত পদ্ধতি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সিআরপিসির 155 ধারায়। অর্থাৎ যে সকল ঘটনা সংক্রান্তে থানায় নিয়মিত মামলা রুজু হয় না, এ সকল মামলা পুলিশ কি পদ্ধতি অনুসরণ করে তদন্ত করবে। সবাই যদি মনে করে যে আমলের অযোগ্য অপরাধ তদন্ত পদ্ধতি, সবাই তো মনে হয় বুঝবে। কিন্তু প্রশ্ন যদি আছে যে সকল অপরাধ সংক্রান্তে থানায় নিয়মিত মামলা রুজু হয় না, এ সকল অপরাধ সংক্রান্তে বা এই সকল অপরাধ তদন্তের পদ্ধতি আলোচনা করুন, বা পুলিশ কি জিডি তদন্ত করতে পারেন, জিডি তদন্তের পদ্ধতি আলোচনা করুন। আসলে সিআরপিসির 155 ধারায় কি বলা আছে? তাহলে এই আমলের অযোগ্য মামলা তদন্ত পদ্ধতি কত ধারা এটা আইনুল? সিআরপিসি 155 স্যার। আচ্ছা, কিভাবে করবে পুলিশ আমলের অযোগ্য মামলা তদন্ত পদ্ধতি? স্যার সিআরপিসি 155 ধারা পর্যালোচনা করে দেখা যায়, যদি 55 যদি কোনো আমলের অযোগ্য সংবাদ থানায় আসে, তাহলে থানার অফিসার উক্ত অভিযোগটি সারমর্ম ডায়েরিতে লিপিবদ্ধ করবেন এবং বিজ্ঞ আদালতে অনুমতির জন্য আবেদন করবেন, এবং ওই অভিযোগের জিডির একটি কপি বাদীকে দেবেন এবং বাদীকে বিজ্ঞ আদালতে যাওয়ার জন্য পরামর্শ প্রদান করবেন। বিজ্ঞ আদালতের অনুমতি পেয়ে যদি অনুমতি প্রদান করে, সেই অনুমতি অনুসারে আহ, ইয়া আমলযোগ্য অপরাধের ন্যায় তদন্ত করবেন, শুধু বিনা পরোয়ানায় গ্রেপ্তার থেকে বিরত থাকবেন এবং অভিযোগ সত্যতা পেলে একখানা নন এফআইআর প্রসিকিউশন বিজ্ঞ আদালতে দাখিল করবেন। সেটা হলো সিআরপিসির 155 ধারার মধ্যে যে বিষয়টি বলা আছে, 55 এ বলা আছে যে থানায় যে সকল আমলের অযোগ্য অপরাধের সংবাদ আসবে, থানার অফিসার ইনচার্জ অর্থাৎ থানার যিনি কর্মকর্তা থাকবেন তিনি তাহা গ্রহণ করবেন এবং অভিযোগকারীকে অভিযোগের একখানা কপি প্রদান করবেন এবং তাকে আদালতে যাওয়ার জন্য পরামর্শ দিবেন, আর এর সারমর্ম জেনারেল ডায়েরিতে অন্তর্ভুক্তি করবেন। থানার অফিসার ইনচার্জ যদি মনে করেন বিষয়টি তদন্ত করা প্রয়োজন, তাহলে এই বিষয়টি একজন অফিসারের নামে হাওলা করবেন। উক্ত অফিসার কি করবেন? উক্ত অফিসার এই বিষয়টি তদন্ত করিবার নিমিত্তে সংশ্লিষ্ট আদালতে অনুমতি প্রার্থনা করবেন। অর্থাৎ সিআরপিসির 155 বিস্তারিত উল্লেখ করা আছে, তিনি আবেদন করলেন, ভালো কথা। আবেদন পাওয়ার পর কি করবেন? সেখানে বলা হয়েছে যে এই আমলের অযোগ্য অপরাধ তদন্তের আদেশ প্রাপ্তির পর তদন্তকারী কর্মকর্তা আমলযোগ্য মামলার ন্যায় এটি তদন্ত করবেন। তার মানে কি আমলযোগ্য মামলার ন্যায় কিভাবে তদন্ত করবেন? তার মানে আমলযোগ্য মামলায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে খসড়া মানচিত্র সূচি অঙ্কন করে। এখন এখানে বলছে যে হ্যাঁ, এখানেও খসড়া মানচিত্র সূচি সাক্ষীর জবানবন্দি সিআরপিসির 161 ধারা অনুযায়ী লিপিবদ্ধ করে, বলছে হ্যাঁ, এখানেও 161 ধারা অনুযায়ী লিপিবদ্ধ করতে পারবে। আলামত জব্দ করাবে, বলছে হ্যাঁ, এখানেও আলামত জব্দ করতে পারবে। এখন এই মামলার তদন্তকালীন সময় তিনি একটি কাজ করতে পারবেন না, সেটি হলো একজন আসামিকে তিনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। অর্থাৎ এই আমলের অযোগ্য অপরাধ তদন্তকালে তিনি একজন আসামিকে গ্রেপ্তার করতে পারবেন না আদালতের অনুমতি ছাড়া। এখন এই তদন্ত সমাপ্তির পর তিনি যে তদন্ত হওয়ার পর তিনি যে দেখেন যে এই সংক্রান্তে অভিযোগটি প্রমাণিত হয়েছে, তাহলে তিনি সিআরপিসির 155(3) ধারা অনুযায়ী নন এফআইআর প্রসিকিউশন আদালতে দাখিল করেন। অর্থাৎ
এই নন এফআইআর প্রসিকিউশন আদালতে দাখিল করবেন, এই বিষয়টি এখানে উল্লেখ করা আছে। তার মানে এখন কথা হলো, স্যার এখানে কি পিআরবি 254 বা পিআরবি 268 দেব না? আপনি যেটাই দেন, ওই পিআরবি 254 পড়তে গেলে সেখানেই সে বলতেছে যে বাবা, আমার কাছে কিছু নাই, এই নন এফআইআর মামলা তদন্ত পদ্ধতি সিআরপিসির 155-তে উল্লেখ করা আছে, তুমি একটু সেখানে যাও। কি তাই নয় কি নাকি? স্যার। কে? আমির হামজা? জি স্যার, সঠিক স্যার, সঠিক। দেখো, আমাদের অনেকগুলো প্রশ্ন আসছে, নন এফআইআর মামলা তদন্ত পদ্ধতি আলোচনা করুন। নন এফআইআর অর্থাৎ যে মামলায় এফআইআর গ্রহণ করা হয় নাই। তো পিআরবি 254-তে এখানে বলা আছে নন এফআইআর মামলা কিভাবে পুলিশ তদন্ত করবে। তো ওখানে গেলে আবার বলছে যে ভাই, আমার কাছে না তো, আমি, তুমি যে প্রসিকিউশনটা কাটবা আমাকে অনুসরণ করে প্রসিকিউশনটা কাটো, কিন্তু তদন্ত করতে আমাকে যেতে হবে কোথায়? সিআরপিসি 155 ধারায়। তাহলে 55-এর আগে কি বলা আছে? যে আমলের অযোগ্য কোনো অপরাধ যদি থানায় আসে, থানার যিনি দায়িত্বে থাকবেন তিনি কি করবেন? তিনি এই কাগজটা গ্রহণ করার পর এটি সারমর্ম জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন, এবং এই যে জেনারেল ডায়েরিভুক্ত করলেন বা অভিযোগকারীর একখানা অভিযোগ তাকে দিবেন। কাকে দিবেন? অভিযোগকারীকে দিবেন। এবং তাকে আদালতে যাওয়ার পরামর্শ দিবেন। এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মনে করেন বিষয়টি তদন্ত করা প্রয়োজন আছে, তাহলে তিনি একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করবেন। তদন্তকারী কর্মকর্তা কি করবেন? এই কাগজখানা প্রাপ্তির পর তদন্ত করিবার উদ্দেশ্যে অফিসার ইনচার্জের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতে আবেদন করবেন। আদালত সন্তুষ্টি জ্ঞাপন করে তদন্তের অনুমতি প্রদান করলে তৎপ্রেক্ষিতে এই তদন্তকারী কর্মকর্তা আমলযোগ্য অপরাধের ন্যায় তদন্ত কার্য পরিচালনা করতে পারবেন, শুধু আসামি গ্রেপ্তার করতে তিনি পারিবেন না আদালতের অনুমতি ছাড়া। এরপর তার তদন্তে যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে তিনি পিআরবি 254 বিধি অনুসরণ করে নন এফআইআর প্রসিকিউশন আদালতে দাখিল করবেন। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? আমার কথা বুঝতে পারছো? ঠিক আছে স্যার। আমাদের কথাবার্তা শোনো, সাথে সাথে উত্তর জি দেবা, স্যার। এগুলো একটা ভেজালের জিনিস, মনে হয় যে বোঝোই নাই। স্যার, আরেকটা বিষয় আছে, যদি তদন্তে প্রমাণিত না হয় সেই ক্ষেত্রেও একটা প্রতিবেদন দিতে হবে বিজ্ঞ আদালত। হ্যাঁ, অবশ্যই প্রতিবেদন দিতে হবে। তাই বলে তখন তো নন এফআইআর প্রসিকিউশন কাটতে হবে না, তখন আর পিআরবি না দুশো স্যার। চুয়ান্ন আসবে না। জি স্যার। জি স্যার। কি সাইফুল রংপুর, আমার কথা বুঝছো না বোঝো নাই? জি স্যার। যাক, কি কিছু বলার আছে তোমার ঝালকাঠি সাইফুল? জি না স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, জসিম, বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে স্যার। তাহলে আমলযোগ্য মামলা তদন্ত পদ্ধতি কিভাবে লিখবেন? আমলযোগ্য আমলযোগ্য অপরাধে রুজুকৃত মামলা তদন্ত পদ্ধতি আলোচনা করুন। আমরা কিন্তু অনেকগুলো লিখছি, একেবারে ধারা দিতে দিতে এ মাথার থেকে ও মাথা নিয়ে গেছে, আসলে বিষয়টা কিন্তু তা নয়। আমলযোগ্য মামলা তদন্ত পদ্ধতি হলো, প্রথম হলো আমলযোগ্য অপরাধ সংক্রান্তে সিআরপিসির 154, পিআরবি 243 বিধি অনুযায়ী একখানা নিয়মিত মামলা রুজু করে। মামলা রুজু করার পর সিআরপিসির 156 ধারা অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা নিয়োগ হবে, এবং এই তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তভার গ্রহণ করার পর তিনি নথিপত্র পর্যালোচনা করে তিনি কি করবেন? সিআরপিসির 157 ধারা অনুযায়ী তিনি তদন্তের দিকে অগ্রসর হবেন। এরপর তিনি তদন্তকালীন সময় ঘটনাস্থল পরিদর্শন সহ সাক্ষীদের জবানবন্দি, ঘটনাস্থলের খসড়া মানচিত্র সূচি, আলামত যদি জব্দ করার প্রয়োজনে নেবেন, আসামি গ্রেপ্তার করার প্রয়োজন দেখা দিলে করতে পারবেন। সবকিছু মিলে তিনি কি করবেন? মামলার তদন্ত সংক্রান্ত তিনি কেস ডায়েরি লিপিবদ্ধ করবেন, এবং এই আমলযোগ্য অপরাধ সংক্রান্ত মামলার একখানা প্রতিবেদন সিআরপিসির 173 ধারা অনুযায়ী আদালতে দাখিল করবেন। পুলিশ রিপোর্ট, কারণটা হলো আপনার এখানে কিন্তু বলে নাই যে চার্জশিট দিবেন কিংবা ফাইনাল রিপোর্ট দিবেন। তার মানে পুলিশ রিপোর্ট, পুলিশ রিপোর্ট কাকে বলে? পুলিশ রিপোর্ট কাকে বলে? তো সিআরপিসির 173 ধারায় পুলিশ রিপোর্ট সম্পর্কে বলা হয়েছে, বলছে কি যে ফৌজদারি অপরাধে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা
তার মামলার তদন্ত সমাপ্ত করে সিআরপিসির 173 ধারা অনুযায়ী আদালতে যে প্রতিবেদনটা দাখিল করেন তাহাই পুলিশ রিপোর্ট। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার কথার বুঝতে বুঝতে পারছি। পারছি স্যার। কথার উত্তর স্যার দিবা তোমরা যদি না, হ্যাঁ বলো। জি স্যার বুঝছি। আচ্ছা, জি স্যার বুঝছি। একটা কথা বলি, তোমরা যারা কোর্টে চাকরি না করলে বুঝতে পারবে না। কোর্টে সাধারণত আইনজীবীগণ আসামির যখন জামিন দেয় না আদালত, তখন বলে যে বিজ্ঞ আদালত পুলিশ রিপোর্ট চাও হোক। আদালত কিন্তু কখনোই তদন্তকারী কর্মকর্তাকে বলতে পারবেন না যে তুমি চার্জশিট দাও অথবা ফাইনাল রিপোর্ট দাও, বলবে পুলিশ রিপোর্ট তলব করা হোক। তার মানে তার তদন্ত যেটা পেয়েছে আদালত সেটাই চাবে। তাহলে পুলিশ রিপোর্ট কাকে বলে? বলছে যে ফৌজদারি যে অপরাধ অর্থাৎ আমলযোগ্য অপরাধে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলার তদন্ত সমাপ্ত করে সিআরপিসির 173 ধারা অনুযায়ী আদালতে যে প্রতিবেদনটা দাখিল করেন এটাই হলো পুলিশ রিপোর্ট। তাহলে এই যে আমলযোগ্য অপরাধের তদন্ত পদ্ধতি, তাহলে আমলযোগ্য অপরাধের মামলা কত ধারায় রুজু হয়? সিআরপিসির 154 ধারা অনুযায়ী এফআইআর ফর্ম পূরণ হয়। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আমলযোগ্য অপরাধের সাক্ষ্য পাওয়া মাত্রই পুলিশ এজাহার হিসেবে গণ্য করবে। তো ভালো কথা, এজাহার হিসেবে গণ্য করার পর পুলিশ কি করবে? সিআরপিসির 156 ধারায় বলেছে যে ঘটনাটি এজাহার হিসেবে গণ্য করা হয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে তদন্ত করতে পারবেন অথবা আরেকজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করতে পারবেন। সিআরপিসির 156 এই কথাটি বলা আছে। আর সিআরপিসির 157 একে বলা আছে যে তিনি মামলা তদন্তকারী কর্মকর্তা তিনি যদি মনে করেন যে না মামলার ঘটনাটি তদন্ত করা প্রয়োজন, আসামি গ্রেপ্তার করা প্রয়োজন, তাহলে তিনি মামলা তদন্তের দিকে অগ্রসর হবেন। কারণ এরপরে কি বলা আছে, তিনি যদি মনে করেন তদন্ত করার মতো পর্যাপ্ত কারণ নেই, তদন্ত থেকে বিরত, তার মানে 157 একেই বলেছে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করতে পারবেন তদন্ত কাজের জন্য। তাহলে তদন্তকালীন সময় তিনি ঘটনাস্থলে গেলেন, আলামত জব্দ করতে পারবেন, খসড়া মানচিত্র সূচি অঙ্কন করতে পারবেন, প্রয়োজনে আসামি গ্রেপ্তার করতে পারবেন, সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করতে পারবেন এবং বিস্তারিত কার্যক্রম সমাপ্ত করিবার পর কেস ডায়েরিও লিখতে পারবেন, সবকিছু করতে পারবেন। করার পর তিনি কি করবেন? এই মামলার সংক্রান্তে সিআরপিসি 173 ধারা অনুযায়ী আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করবেন। আপনি চার্জশিটও করতে পারবেন না। আমরা কি করি এখানে 19টা 90টা ধারা দিয়ে দিই, কোনটা থুয়ে কোনটা দেবো, এই করব সে করব, যদি মার্ডার কেস হয় এ করব ও করব। আর যদি মোদি কে, তোমার প্রশ্ন কি বলা আছে নাকি যে একটি হত্যা মামলার তদন্ত পদ্ধতি আলোচনা করুন? এটা কি বলা আছে কি আইনুল? না স্যার, বলো না স্যার। সেটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না, এই জন্য যে আমি মনে হয় নিজেই বুঝি না। যদি আমি নিজে বুঝতাম তাহলে মানুষকে ভালো বোঝাতে পারতাম। তো অনেক সময় দেখি যে ছাত্রদেরকে যতই বোঝাই না কেন বুঝতে চায় না, বুঝতে চায় না, কোনোটাই বুঝতে চায় না। একটা লোকও বুঝতে চায় না। বুঝতে চায় যেগুলো আমার এখানে আসে, যখন আস্তে আস্তে কাউন্সিলিং করাতে করাতে তারপরে হ্যাঁ স্যার এটা ঠিক আছে, কিন্তু এর আগে সেও বোঝে না। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই তোমরা সব কথা? স্যার জি বুঝছি স্যার। স্যার। স্যার বুঝছি। আমি কিন্তু আগে একটা কথা বলছি যে যারা প্রশ্ন তৈরি করেন তারা কিন্তু তোমার শত্রু না। যে সকল কর্মকর্তাগণ প্রশ্ন তৈরি করেন ওরা কিন্তু তোমার শত্রু না। তুমি মনে করো তোমার মনে হয় শত্রু এই জন্য 48টা আহ মানে প্রশ্ন দিয়ে রাখে তোমারে, তুমি কখন লিখবা কি করবা, কিন্তু প্রশ্নের উত্তর যে একেবারে ছোট, তুমি কি করবা? আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? যদি প্রশ্ন আসে যে আমলের অযোগ্য অপরাধ তদন্তের পদ্ধতি আলোচনা করুন, এখানে মার্ক হলো 50, তুমি কি ধারা দিবে? এখানে কিছু আছে? কিছু আছে নাকি? এই সিআরপিসির 155 ব্যতীত আর কিছু আসে? না কিচ্ছু স্যার না। নাই। তাহলে আমাদের ধারণা কি স্যার এই লেখাতে কি এই মার্ক দিবে? এইটা আমাদের মন থেকে পরিহার করতে হবে। দেখো, ওই আমাদের একটা গ্রুপ তৈরি আছে, হয়েছে না, এই যে পুলিশ সংস্কারে একটা গ্রুপ তৈরি করছে না? তোমরা কি আছো? জি স্যার। তোমরা কি আছো সবাই এই গ্রুপের সদস্য? তোমরা কি এই গ্রুপের সদস্য কেউ আছো? জি না স্যার। আমি আছো নাকি আইনুল এই গ্রুপের সদস্য? জি স্যার, আছি তো স্যার। আচ্ছা। কমেন্ট ওই করে নিয়ে এমনি খালি দেখি এই কে গ্রুপে কি আমি আগে লিখতেছে। লিখতাম, তো মাঝে আমি বের হয়ে চলে গেছিলাম, দেখলাম যে এদের মানে কথাবার্তা কিংবা এদের যে এগুলো আসলে কোনো ভিত্তিহীন এবং
এরা আসলে মর্যাদা বুঝতেছে না যে কিভাবে লিখতে হয়। হ্যাঁ, এখানে এরা সবাই এক একটা করে হয়ে গেছে সব বুদ্ধিজীবী, এবং নিজেদেরকে মনে করে তারা অনেক বেশি বোঝে, আমরা কিছুই বুঝি না। এখানে শত শত পাবলিকও ঢুকে গেছে, তারা পুলিশের সম্পর্কে বুঝতেছে। মাঝে মাঝে দেখি অমুকের ছবি দিল, ছবি দিয়ে তারা বলছে যে এই লোকটা আমার ছুটি দেয়নি। এটা কোনো বক্তব্য হলো? তুমি ছুটি চাচ্ছ, দেশের পরিস্থিতি তখন কি, ছুটি দেয় নাই, এগুলো তো হ্যাঁ একেবারে অহেতুক যে এগুলো ঘটনা ঘটে না তা কিন্তু না। হ্যাঁ, আসলে উদ্দেশ্য আমাদের ভালো থাকা উচিত। বরঞ্চ এরকম একটা গ্রুপ, সেখানে যদি শিক্ষামূলক কিছু বলা যেত তাহলে আমার মনে হয় ভালো হতো। শিক্ষামূলক কিছু, যে আসলে কেন এই পরিস্থিতি হলো। ওরা তো এখনো জানে না, ওরা শুধু ওইটাই জানে যে আন্দোলন করলে সব পাওয়া যাবে। কেউ বলতেছে যে সার্জেন্ট কেন তদন্ত করতে পারবে না, কেউ বলছে যে আমরা এটিএসআই কেন এএসআই হবে, মানে এইরকম, মানে এইগুলা ওরা ওরা একটা লেগে গেছে এখন, তারা মানসিক খেলা দেখে। এই জন্য আমি যে কথাগুলো বলি, যে আমি যেগুলো বোঝাতে চাচ্ছি, তোমরা বোঝো কিনা জানি না, অন্যদেরকে তো বোঝাইতে পারি। তাহলে আমলযোগ্য অপরাধের তদন্ত পদ্ধতি, আমলের অযোগ্য অপরাধের তদন্ত, আমরা সংক্ষেপে আলোচনা করলাম। পরবর্তী যে প্রশ্নটা, পরবর্তী প্রশ্ন, পুলিশ অফিসার জামিন অযোগ্য আসামিকে গ্রেপ্তার করে ম্যাজিস্ট্রেটের বিনা অনুমতিতে জামিন দিতে পারেন কি? একজন পুলিশ অফিসার জামিনের অযোগ্য অপরাধে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জামিন দিতে পারেন কি? জি স্যার, পারে তো 497। কোন ক্ষেত্রে পারে? স্যার, বিনা প্ররোচনায় যাকে গ্রেপ্তার করা হয়। শোনো, সিআরপিসির 169 ধারা পুলিশের একটা আলাদা ক্ষমতা দেওয়া হয়েছে। এই যে দেখবা অনেকগুলো হত্যা মামলা হয়েছে, অনেক আসামিকে গ্রেপ্তার করে নাই, অনেক আসামিকে গ্রেপ্তার করেন নাই। তো সে কথাটা হলো এরকম, সিআরপিসি তে স্পষ্ট করে এখানে যে কথাটি বলা আছে, যে পুলিশ মামলা তদন্ত থেকে বিরত থাকতে পারে, এর জন্য কাউকে জবাব দিতে হবে না। কিন্তু বর্তমানে যে সিচুয়েশন, ওকে জবাব দিতে হবে। 169 ধারার বক্তব্যটা হলো যে একজন পুলিশ অফিসার একটা মামলার সংক্রান্ত, যে কোনো মামলার সংক্রান্ত একজন আসামিকে তিনি গ্রেপ্তার করেছেন, গ্রেপ্তার করার পর তিনি দেখলেন এই আসামিটিকে আদালতে প্রেরণ করার মতো পর্যাপ্ত কোনো কারণ নেই, বা যুক্তিসঙ্গত কোনো সাক্ষ্য প্রমাণও পাওয়া যায়নি, তাহলে তাকে মুচলেকা নিয়ে থানার থেকে তিনি জামিন দিতে পারেন, ভালো কথা। কিন্তু প্রশ্নটা এখানে কি, জামিনের অযোগ্য অপরাধে। তাহলে আমরা যদি দেখি সিআরপিসির একমাত্র ধারা 497, সেখানে বলা আছে যে জামিনের অযোগ্য অপরাধে একজন ব্যক্তিকে থানার অফিসার ইনচার্জ গ্রেপ্তার করেছেন বিনা পরোয়ানায়, অর্থাৎ থানার অফিসার ইনচার্জ সিআরপিসি 497 ধারা অনুযায়ী যে কথাটা বলা আছে, যে ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে তারা থানা হেফাজতে রেখেছেন, সেই আসামিটাকে একজন অফিসার ইনচার্জ জামিনে মুক্তি দিতে পারেন, যদি কিনা সে আসামিটা হয়ে থাকে কোনো শিশু, কোনো নারী, বয়স্ক কোনো ব্যক্তি, অসুস্থ কোনো ব্যক্তি। সেক্ষেত্রে জামিনের অযোগ্য অপরাধে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে একজন পুলিশ অফিসার জামিন দিতে পারবেন, যদি কিনা সে পুলিশ অফিসার সেই আসামিটা গ্রেপ্তার করে থাকেন বিনা পরোয়ানায়। কোন পুলিশ অফিসারকে এ ক্ষমতা দেওয়া হয়নি যে তিনি পরোয়ানার আসামিকে ধরে আনার পর থানার থেকে ছেড়ে দিবেন। হ্যাঁ, ছেড়ে দিতে পারেন যদি সিআরপিসি 76 ধারার কথা উল্লেখ করা থাকে, যে সে যদি জামানত দিতে পারে তাকে ছেড়ে দেওয়া যেতে পারে। এ ব্যতীত কোনো পুলিশ অফিসারের ক্ষমতা দেওয়া হয় নাই যে আদালত যাকে গ্রেপ্তার করে হাজির করার জন্য নির্দেশ দিয়েছেন তাকে আপনি থানা থেকে ছেড়ে দিবেন। কি রুল আছে নাকি? নাই স্যার। বুঝি না কি কথা বললাম। নাই কি স্যার। আমির হামজা আছে নাকি এরকম? আমির, আমির হামজা, নাই স্যার, ওয়ারেন্টের আসামি ছাড়ার মতো এক্সেন নাই। অনেক থানা ছেড়ে দেয়, অনেক থানা অফিসাররা ছেড়ে দেয়, ওরা জানে না তাই। মনে করো অমুক ভাই তো অমুক ভাই, যেমন ওই যে আমি নিজেই আওয়ামী লীগের আমলে গ্রেপ্তার করলাম 97-এ, 97-এ আমি সূত্রাপুর থানার এএসআই আটক করলাম সুমন, সুজন, রাজন, তিন ভাই, অর্থাৎ যে শেখ হাসিনা ওনার যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, যে শেখ হাসিনা ওনার বান্ধবী ছিল, হ্যাঁ, সেই ওনার বান্ধবীর ছেলে সুমন, সুজন, রাজন, হ্যাঁ,
তো এই যে বিষয়টা এখানে, তো এই ছেলেগুলো 12 টুকরা করছিল একটা মানুষকে, একটা ছেলেকে 12 টুকরা, প্রথম 12 টুকরা তারা করে। তো এই আসামিকে, ওয়ারেন্টের আসামিকে ধরে নিয়ে আসলাম। অফিসার ইনচার্জ তখন ছিল আব্দুল সামাদ, সম্ভবত মারা গেছে কিনা জানি না। ভদ্রলোক তিনি জিডি করে ছেড়ে দিলেন। আমরা স্যার, আমি ধরে আনলেন, আপনি ছেড়ে দিলেন মানে? আমি ওসি, আপনার দায়িত্ব নেই, যান। আসলে গ্রেপ্তারি পরোয়ানা আসামি ছাড়ার কোনো সুযোগ নাই যদি কিনা আদালতের নির্দেশনা না থাকে। তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম যে, আচ্ছা এখন প্রশ্ন হলো, জামিনে মুক্তি প্রাপ্ত আসামির জামিন বাতিলের বিধান কি? বা জামিনে মুক্তিপ্রাপ্ত আসামি যে জামিন আদালত দিয়েছে, অর্থাৎ জামিন প্রাপ্ত ব্যক্তির জামিন কখন বাতিল হতে পারে বা কখন বাতিল হয়, এটা তাই বলে ভাবা যাবে না যে পুলিশ কখন গ্রেপ্তার করতে পারে। তার মানে যে শর্তে তাকে জামিন দেওয়া হয়েছিল, জামিনের শর্ত যদি ভঙ্গ করে, সেক্ষেত্রে এই জামিন প্রাপ্ত ব্যক্তির জামিনটা বাতিল হয়ে যায়। আবার এমন হতে পারে যে শর্তে জামিন দিয়েছে, সে যদি ধার্য তারিখে আদালতে হাজির না থাকেন, সেক্ষেত্রে তার জামিন বাতিল করে আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার, বুঝতে পরবর্তী প্রশ্ন যে, এটার কি ধারা কি 92 আসবে নাকি স্যার? না না, এখানে ধারা আসবে না, অন্য কোনো ধারা আসবে না। 401। 401। শোনো, আমরা এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, যেমন প্রশ্ন আসছে যে কনামক ব্যক্তি, কনামক ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা শহরের একটি হাসপাতালে ভর্তি করানো। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে তার শরীরে আঘাতের বর্ণনা প্রদান করেন। চিকিৎসকের ধারণা যে এই রোগীটিকে আর বাঁচবে না। চিকিৎসক তার জবানবন্দি যথাযথভাবে লিপিবদ্ধ করেন। কিন্তু পরবর্তীতে দীর্ঘদিন চিকিৎসার পর এই রোগীটি বেঁচে যায়। আলোচ্য প্রশ্নে ডাক্তার কর্তৃক লিপিবদ্ধকৃত জবানবন্দির প্রাসঙ্গিকতা আলোচনা করুন। এটা কোন ধারার প্রশ্ন? কি সাক্ষ্য আইনে 107। মালেকুল, কোন ধারা? সাক্ষ্য আইনে 157 ধারায়। অর্থাৎ মৃত্যুকালীন জবানবন্দি প্রদান করার পর যদি জবানবন্দি দাতা বেঁচে যান, তাহলে জবানবন্দির পরিণতি কি হবে? দেখো, আমি এখানে আর একটা কথা বলি। প্রশ্ন আসছে মৃত্যুকালীন জবানবন্দি বলতে কি বুঝেন বা কোনটাকে মৃত্যুকালীন জবানবন্দি বলা হয়। সেখানে মৃত্যুকালীন জবানবন্দি কাকে বলে, ধারার বিষয়ে যেখানে বলা আছে যে 32-1, ভালো কথা, পিআরবি 266 কে লিপিবদ্ধ করতে পারেন। এখানে অনেকে সিআরপিসির 164 আরো কত কিছু দিয়ে রাখছে, পিআরবি দিয়ে দিয়ে হাবিজাবি, আবার সাক্ষ্য আইন 145, 157 কি জন্য দিচ্ছে সেই জানে। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের ধরনই আলাদা। এখানে বলছে যে মৃত্যুকালীন জবানবন্দি যিনি প্রদান করেছেন, এই জবানবন্দি দাতা যদি বেঁচে যায়, তাহলে জবানবন্দির পরিণতি কি হবে। তো সাক্ষ্য আইনের 157 ধারার বক্তব্যটা হলো যে মৃত্যুকালীন জবানবন্দি দাতা যে জবানবন্দিটা প্রদান করেছেন, সেই ব্যক্তি যদি মৃত্যুবরণ না করেন, সেক্ষেত্রে তার জবানবন্দিটা আর মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে গ্রহণযোগ্য হবে না। তবে এটি বাতিলও হবে না। এটি কি হবে? সাধারণ সাক্ষ্যের ন্যায় সাক্ষ্য আইনের 157 ধারা অনুযায়ী সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে আদালতে প্রমাণ করা যাবে বা ব্যবহার করা যাবে। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার। আচ্ছা, আমাদের ছাত্র কি মাত্র 8-9 জন, না নাই ছাত্র, ঘটনা কি? কি জসীমউদ্দিন? আছে স্যার, অনেকে স্যার বিভিন্ন সমস্যা স্যার, অনেকে আসে না ইচ্ছা করে, অথবা অনেকে। আর এখন তো বর্ষা স্যার, অনেক জায়গাতে পানি উঠে গেছে স্যার, কুমিল্লা, আমার নোয়াখালী, ফেনী ছাত্র স্যার, আছে হাসপাতালে কয়টা? স্যার আমার ছাত্র বা কয়টা? আছে বিভিন্ন ধরনের। যায় আছে স্যার, ওই কয়েকদিন ক্লাস করে না, যার পরিপ্রেক্ষিতে এখন আর আইয়ে না। দেখ, তাহলে আমরা বুঝলাম। আচ্ছা, এখন এরপরে প্রশ্ন হলো, চয়ের বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য ক খকে প্ররোচিত করে। ক এর প্ররোচনায় খ চয়ের বাড়িতে আগুন ধরাইয়া দেয় এবং বাড়ি থেকে কিছু সম্পত্তি চুরি করে। ক এবং খ এর অপরাধ নির্ধারণ করুন। অর্থাৎ
একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে প্ররোচিত করেছে কি জন্য? একজন ব্যক্তির বাড়ি চুরি করার জন্য। তো তাহলে সে প্ররোচনায় প্ররোচিত হয়ে চুরি করতে গেছে, চুরি করতে গিয়ে সে আগুনও লাগিয়ে দিয়েছে, বা আগুন লাগাতে বলেছে, সে আগুনও লাগিয়েছে, সাথে চুরিও করেছে। তাহলে এখন যে অপরাধটা সংঘটিত হয়েছে, এক্ষেত্রে যে চুরি করলেন, অর্থাৎ আগুন লাগায় এবং চোর একজন ব্যক্তি, আর প্ররোচনা দিলেন আরেকজন ব্যক্তি, তাহলে প্ররোচনার দাতার শাস্তিটা কত ধারায়? কত ধারায়? কে? প্যারা একশো হচ্ছে স্যার এগারো 116 স্যার। কত কত ধারা শাস্তি আইনুল? 111 ধারায় উল্লেখ করা আছে স্যার, যে প্রযোজনদাতা আগুন লাগানোর জন্য সহায়তা যদি অন্য কাজটি, তার মানে প্ররোচনা দাতা কিন্তু চুরির দায় দায়িত্ব বহন করে না। আর চুরির অপরাধে অপরাধী হবে। তাহলে প্ররোচনার শাস্তি হবে 111/436 নাকি? জি স্যার। আর চোরের শাস্তি হবে কোনটা? 436 চোরের এবং শাস্তি দুইটাই স্যার, 436 এবং 436 এবং চুরি চুরি। 380 বা 379, যেটা আর কি হয়। বিষয়টা কি বোঝা গেছে জসিম? জি স্যার। বুঝবা তোমরা? বোঝো? বোঝো নাকি স্যার কথাগুলো? এখানে কোন কোন ধারাগুলো, স্যার কোন কোন ধারাগুলো স্যার আরেকবার রিপিট স্যার। প্রশ্ন হলো, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য আরেকজন ব্যক্তিকে প্ররোচিত করেছে। তাহলে যাকে প্ররোচিত করেছে সে কি করলো? প্ররোচনায় প্ররোচিত হয়ে একজন ব্যক্তির বাড়ি পুড়িয়ে দিলেন, সাথে বাড়ির কিছু মালামাল চুরি করে নিয়ে গেলেন। আগুনও লাগাই দিল, সাথে কিছু মালামালও চুরি করে নিয়ে গেল। তাহলে প্ররোচনা দাতার শাস্তি কি এবং যে আগুন লাগিয়েছে তার শাস্তি কি? এখানে যে প্ররোচনা দাতা যে বলেছে তার শাস্তির কথা বলা আছে কত ধারা? এটা আইনুল 111 ধারায় নাকি? 11 ধারা। হ্যাঁ। জি স্যার, 111 ধারা। আর যে চুরি করেছে এবং আগুন লাগিয়েছে তার? যে চুরি করছে একশো এবং আগুন, তার কত? 111, 436, 380। 111 তো, তার তো আসবে না। 111 তো প্ররোচনা দাতার জন্য, প্ররোচনা দাতার জন্য 436 এবং 111, আর যিনি চুরি করেছেন 436 এবং 380 বা 379, 380 হবে, যেহেতু তার বাড়ির কথা বলা হচ্ছে। অনামুক ব্যক্তি নিজেকে খ বলে মিথ্যা পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় খয়ের নামে প্রবেশপত্র গ্রহণ করে এবং খয়ের নামে প্রশ্নোত্তর লিখে ও সই করে। এক্ষেত্রে কয়ের অপরাধ কি? অর্থাৎ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির পরিচয় দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষা দেন এবং তার খাতায় সই করেন, তার অপরাধটা কোন ধারায়? কেউ বলতে পারবা? পাবলিক কি যেন স্যার একটা আইন পাবলিক আছে। পরীক্ষা? হ্যাঁ, পাবলিক পরীক্ষার আইন। কয় ধারা? 3 ধারা না কয় ধারা? কি জানো না? পড়ছিলাম তো স্যার ভুলে গেছি। কি এই রুহুল, তুমি টোটালি পড়ো না? এ তো মুশকিল হবে, তুমি পরীক্ষার কেন্দ্রে যাওয়া আসা ছাড়া তো আর উপায় দেখি না তোমার। আমি স্যার পড়ি না স্যার। কত ধারার প্রশ্ন কয়েকদিন ভাইয়া? কয়েকদিন পড়ছিলাম স্যার, এই ঝামেলা যা পড়ছি তাও ভুলে গেছি স্যার। মাথায় কিছু ঢুকে না স্যার। কি পাবলিক পরীক্ষার কত? পাবলিক পরীক্ষা 4 ধারা। হ্যাঁ, কত সালের? কত সালের আইন? 380। 82 সালের আইন। 80 বলো কেন? 80 না 82 কও? কি সাইফুল?
সাইবুল স্যার কি বুঝতে 80 মনে হয়, 1980। হ্যাঁ 1980 স্যার, 1980 স্যার। 1980। গুড। কি বলা আছে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির নামে পরীক্ষায় নাকি স্যার 3 দ্বারা, স্যার 3 দ্বারা। আমাদের সবারই মানে কি যে বলবো, লাগাইছো তিন ধারা নাকি লাগাইছো চার ধারা? হ্যাঁ সাউন্ড বন্ধ করো, সাউন্ড আসতেছে কার? স্যার 3 ধারে হবে সাউন্ড স্যার, বন্ধ করো, পাবলিক পরীক্ষার ভুয়া পরিচিত। সাউন্ড বন্ধ করো। শোনো, ভুয়া পরিচয় দান করে যদি কোনো ব্যক্তি পরীক্ষা দেন, তার শাস্তির কথা বলা হয়েছে এর তিন ধারায়। তিন ধারার মধ্যে বলা আছে যে পরীক্ষার্থী না হওয়া সত্ত্বেও নিজেকে পরীক্ষার্থী হিসেবে হাজির করিয়া বা পরীক্ষার্থীর বলিয়া ভান করিয়া পাবলিক পরীক্ষার সময় পরীক্ষার হলে প্রবেশ করেন অথবা অন্য কোনো ব্যক্তির নামে কল্পিত নামে পরীক্ষায় অংশগ্রহণ করেন। বুঝতে পারছো আমার কথাটা? আর চার ধারা হলো পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশনা বিতরণ, অর্থাৎ শাস্তির আর কথা স্যার, তিন ধারায়। 1980 সনের পাবলিক পরীক্ষার তিন ধারা। বোঝা গেছে আমার কথাটা? জি স্যার বুঝছি স্যার। আর যদি যার নামে পরীক্ষাটা দিতেছে ওই ব্যক্তির শাস্তি কি এই 3 দ্বারাতেই স্যার? আমার তা তো দরকার নাই, এত আমি বোঝার দরকার নেই তো এখানে। না স্যার, একটা ইম্প্রেসিভ আমি তদন্ত করছি স্যার। এটা ওই এক ছেলে বিডিআর ইসে চাকরির জন্য লোক ঠিক করছিল, ওর নামে মামলা হয়েছে, ওর নামে মামলা হয়েছে, ইম্প্রেসিভ আমি করছি, স্যার। এই তিন 3 ধারায় ধারায়। তিন ধারা যাই হোক। অস্বাভাবিক মৃত্যু বলতে কি বোঝেন? প্রশ্ন হলো অস্বাভাবিক মৃত্যু বলতে কি বোঝেন? খুনের পর ঝুলিয়ে রাখা এবং প্রকৃত ফাঁসিতে ঝুলন্ত ব্যক্তির শারীরিক চিহ্নের পার্থক্য নির্ণয় করুন। এখানে যে কথাটা বলা আছে যে অস্বাভাবিক মৃত্যু কাকে বলে, অস্বাভাবিক মৃত্যু কাকে বলে, তা অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি হলো যে সিআরপিসির 154 এবং দুঃখিত সিআরপিসির 174 এবং পিআরপি 299 বিধি যদি আমরা পর্যালোচনা করি, অস্বাভাবিক মৃত্যু বলতে ওই মৃত্যুটাকে বোঝানো হয়েছে যে স্বাভাবিক নিয়মের বাইরে যে মৃত্যুটা হয়, এটি হলো অস্বাভাবিক মৃত্যু। এখন প্রশ্ন হচ্ছে যে খুনের পর ঝুলিয়ে রাখা, তাহলে আমরা কিভাবে বুঝবো? অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে কি বলা আছে, খুনের পর ঝুলিয়ে রাখা এবং প্রকৃত ফাঁসিতে ঝোলা ব্যক্তির শারীরিক চিহ্নগুলো। তার মানে কি? হত্যামূলক ফাঁসি, আত্মহত্যামূলক, অর্থাৎ হত্যা করে ফাঁসিতে ঝুলানো হয়েছে, আর একটা হলো সে ফাঁসি দিয়ে মারা গেছে, জিনিস দুটো। তাহলে আমরা যদি জানি, এখানে প্রশ্নটা বলা হয়েছে কিভাবে বুঝবেন যে খুন করে, খুন মানে এই নয় তাকে ছোরা দিয়ে গুঁতে খুন করতে হবে, পিস্তল দিয়ে গুলি করতে হবে, যে কোনো ভাবে তাকে মেরে ফেললে সেটা খুন হিসেবে গণ্য হবে। তাহলে কি হলো, আমরা জানি যে গলায় রশি দিয়ে যদি কেউ আত্মহত্যা করে তাহলে প্রথমে কি থাকে, তার গলায় একটা অর্ধচন্দ্রের মতো একটা দাগ থাকে। তাহলে কেউ যদি হত্যা করার পর ফাঁসিতে ঝুলায় তাহলে এই দাগটা থাকবে না। তারপরে জিহ্বগুলো, জিহ্বাটা দাঁতের মধ্যে কামড় দেয়া থাকে, কিন্তু হত্যার পরে যদি ঝুলিয়ে রাখা হয় তাহলে এটি আর থাকে। রশির গিঁট সাধারণত হত্যা করার পরে যদি যাকে ঝুলিয়ে রাখা হয় সামনের দিকে থাকে, আর আত্মহত্যামূলক ফাঁসি হলে রশির গিঁটটা পিছনের দিকে থাকে। এবং এই হত্যা করে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে দিলে তার শরীরে কখনোই মল বা মূত্রের দাগ পরিলক্ষিত হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু আত্মহত্যামূলক ফাঁসির ক্ষেত্রে মলদ্বার বা প্রস্রাবের রাস্তায় বীর্য বা মলদ্বারে মল পাওয়ার সম্ভাবনা রয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নাও পাওয়া যেতে পারে, তবে হত্যাকাণ্ডের বেলায় শরীরে আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়। তার মানে এখানে আমি সংক্ষেপে যে কথাটি বলছি, স্যার এটা ধারা কোনটা দেবো, ঘোড়ার ডিমের ধারা। এখানে প্রশ্ন কি বলছে, হত্যামূলক ফাঁসি, আত্মহত্যামূলক ফাঁসি, এর মধ্যে পার্থক্য নেই। স্যার কোনটা ধারা দেবো, যে ধারাই দেওয়া না কেন, সিআরপিসির 174 এবং পিআরপি 299 ছাড়া আর কোনো কিছু।
অর্থাৎ এই পিআরবি 303 আছে, আবার পিআরবি 303, ওই পিআরবি 303-এর মধ্যে বলা আছে কোন আঘাতের কি চিহ্ন পরিলক্ষিত। তো এখানে না সেটি আবার যদি দেখতে হয় তাহলে আমাকে দেখতে হবে চিকিৎসা বিজ্ঞানে, কারণ চিকিৎসা বিজ্ঞানের মধ্যে বলেছে যে কোন আঘাতের চিহ্ন কত কি পাবে। তাহলে আমরা যদি এই প্রশ্নের উত্তরটা এভাবে দেই যে গলায় রশি দিয়ে আত্মহত্যা করলে যে সকল চিহ্ন থাকবে, এই সকল চিহ্নর সাথে যদি কোনো মৃতদেহের মানে আহ, কোনো প্রমাণ পাওয়া না যায়, তাহলে ধরে নিতে হবে এটি হত্যামূলক ফাঁসি, অর্থাৎ খুন করে তার মৃতদেহটি লটকিয়ে রাখা হয়েছে। তার মানে হত্যামূলক ফাঁসি, আত্মহত্যামূলক ফাঁসি। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? যেমন জি স্যার। আত্মহত্যামূলক ফাঁসির দিকে তার হাতগুলো নিচের দিকে সোজা হয়ে থাকবে, আঙ্গুলের পাতাগুলো নিচের দিকে সোজা হয়ে থাকবে, চোখগুলো বড় বড় হয়ে যাবে, এইরকম একটা বিষয় থাকে। কিন্তু হত্যামূলক ফাঁসির ক্ষেত্রে এগুলো হত্যামূলক ফাঁসির ক্ষেত্রে এগুলো থাকবে না। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার, বুঝতে পারছি। এটা যদি তোমরা বোঝো তাহলে এটা তোমাদের বুঝতে হবে কিরকম, যে আহ, পানিতে ডুবে পানিতে ডুবে মৃত্যু এবং বা খুনের পর পানিতে ফেলে দেওয়া বা পানিতে ডুবে আত্মহত্যা, এর পার্থক্য। তার মানে পানিতে ডুবে কেউ যদি মারা যায় তাহলে কি হবে? তার পেটে প্রচুর পরিমাণ পানি থাকবে এবং তার নখের মধ্যে কাদা থাকবে। কিন্তু একটা লোককে মেরে যদি পানিতে ফেলিয়ে দেওয়া হয়, তার নখে কোনো কাদা থাকবে না। আর যে সরাসরি ডুবে গেছে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকবে না। কিন্তু একটা লোককে আঘাত করার পর, মারার পরে যদি পানিতে ফেলে দেওয়া হয়, তখন এই চিহ্নগুলো আসবে। যাক, তাহলে এখানে আমরা যেটা বুঝলাম যে খুনের পর ঝুলিয়ে রাখা হয়েছে, সেটি না প্রকৃতপক্ষে খুন করে ঝুলিয়ে রাখা, বা সে আহ নিজে আত্মহত্যা করেছে। যাই হোক, কয়েকজন ছাত্রী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যার পরিকল্পনা করেন। তার বয়স 16 বছরের নিচে। খ, কয়ের জাতি ভাই। কয়ের গায়ে প্রচুর স্বর্ণালংকার। খ, কয়ের পরিকল্পনার কথা জানতে পেরে স্বর্ণালংকারের লোভে ক যাতে আত্মহত্যা করতে পারে সেজন্য রশি সংগ্রহ করে দেয়। ক, সে রশি দিয়ে আত্মহত্যা করে। তার শাস্তি কত ধারায় কয়ের? ক্ষয়ের শাস্তি কত ধারায়? 305 স্যার। 305। কোন ধারা? ফায়ার শাস্তি স্যার আমি 305 বলছি মানে 305। দেখো, প্রশ্নটা কিরকম, যে ওইখানে কিন্তু তার গয়নাগাটি চুরি করার জন্য তোমার যাতে মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে চলে যায়, বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা হলো যে কোনো শিশু, উন্মাদ ব্যক্তি বা কোনো পাগলকে আত্মহত্যায় সহায়তা করা 305, এই তো নাকি? সঠিক স্যার। আচ্ছা, আরেকটা প্রশ্ন এবার পরীক্ষা আসছিল যে ক নামক স্কুল ছাত্রী বা ক নামক কলেজ ছাত্রী পরীক্ষা অকৃতকার্য হওয়ার কারণে তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করতে ধরলে তার ভাই এসে তাকে উদ্ধার করেন। যাক, সেটা জানি আমরা। 309 আত্মহত্যার চেষ্টা। এবারে একটা প্রশ্ন আসছিল ইন্সপেক্টরশিপে যে একজন নারী, তোমাদের মনে পরীক্ষায় আসছিল, একজন নারী দেহ ব্যবসা করার কারণে হাসপাতালে আমাদের হাসপাতালে তাকে আটক করা হয়েছে। এরপর সে তাকে আদালতে অর্থাৎ দুঃখিত, তাকে হোটেল থেকে আটক করা হয় এবং পরে তাকে কারাগারে প্রেরণ করা হলে সে জামিনে এসে লোকলজ্জার ভয় বা মানুষের অপবাদ সহ্য করতে না পেরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করার প্রস্তুতি নিলে তার ভাই এসে তাকে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসা করে বাঁচিয়ে তোলে। এক্ষেত্রে তার অপরাধ কি? অর্থাৎ 309 ধারার অপরাধ। অর্থাৎ এই যদি কখনো প্রশ্ন আসে যে যে কাজটি করতে পারলে অপরাধ নয়, যদি কাজটি সমাধান না হয় তাহলে সেটি অপরাধ, সবাই মনে করে 309 ধারা। কিন্তু প্রশ্নটাকে ঘুরিয়ে আনা হয়েছে যে একজন ব্যক্তি তার সম্মান বাঁচানোর তাগিদে, লোক লজ্জার ভয়ে তিনি আত্মহত্যা করতে গেছেন, কিন্তু তাকে আরেকজন বাঁচিয়ে ফেলেছেন। এক্ষেত্রে তার শাস্তির কথা বলা হয়েছে 309 ধারায়। আচ্ছা,
আর এখানের যে প্রশ্নটা হলো, এখানে প্রশ্নটা হলো যে একটা স্কুলের ছাত্রী, তার বয়স 16 বছর। তার বয়স 16 বছর, তার শরীরে কিছু গয়না আছে। তো এই গয়নাগুলো নেওয়ার উদ্দেশ্যে ওই মেয়েটা যেহেতু পরীক্ষা অকৃতকার্য হয়েছে, তার মন খারাপ, সে আত্মহত্যা করার জন্য যখন সে চিন্তা ভাবনা করছে, তখন তার এই ভাই, পরিচিত আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব তার গায়ে থেকে এই গয়নাগুলো নেওয়ার উদ্দেশ্যে তাকে রশি এনে দিয়েছে যে তুই মরে যা। তো পরবর্তীতে দেখা গেছে এই রশি দিয়ে মেয়েটা গলায় আত্মহত্যা, মানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। এক্ষেত্রে যে এই রশি এনে দিল এই শিশুকে, তার অপরাধটা কোন ধারায়? বলছে তার অপরাধটা হলো পেনাল কোডের 305 ধারায়। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। আচ্ছা, ক নামক ব্যক্তিকে তার লাইসেন্সকৃত পিস্তল সহ প্রকাশ্য স্থানে দেখতে পেয়ে একজন পুলিশ অফিসার লাইসেন্স দেখতে চাইল, কিন্তু ক তা দেখাতে অস্বীকার করেন, এমনকি তার নাম ঠিকানা জানাতে অস্বীকার করেন। এক্ষেত্রে 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 পুলিশ অফিসারের করণীয় কি? কি করতে পারবেন? অর্থাৎ একজন পুলিশ অফিসার একজন ব্যক্তির পিস্তল দেখতে পাওয়ার পর তাকে লাইসেন্স চাইছেন, সে লাইসেন্সটা দেখায় নাই, এমনকি নাম ঠিকানা বললেও সে সঠিক নাম ঠিকানা বলে নেই। এক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ অফিসার ওই ব্যক্তির বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারেন, কি করতে পারেন? স্যার এটা কি সাধারণ ধরা হবে? কি করতে পারেন? স্যার। অস্ত্র আইনে কত, 12 ধারা না? জি স্যার, 12 ধারা। জি স্যার, 12 12 ধারার দ্বারা মধ্যে স্যার। 12 ধারার মধ্যে কিন্তু নাম ঠিকানার কথাও কিন্তু বলা আছে, জানো তো নাকি আইনুল? জি স্যার। অর্থদক্ষ পুলিশ অফিসার এগুলো তো আসলে পড়ে না, এগুলো পড়ে শুধু ওই যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, বোঝে না তো ভিতরে কি আছে। এখানে কোনো মামলা মোকদ্দমা কিছুই হবে না। এই পাশে অস্ট্রেলিয়া 12 ধারা অনুযায়ী সে পুলিশ অফিসার এই ব্যক্তিটাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে। বিষয়টা বোঝা গেছে? আচ্ছা, যাক, তাহলে আমরা মোটামুটি আলোচনা করলাম। কারো কিছু বলার থাকলে এখন বলতে পারো। কারো কিছু বলার আছে তোমাদের? আমি কিন্তু বলছিলাম পরীক্ষার সামনে নিজেরা দুইটা একটা, আমি যেটাই পড়াই না কেন 2-4টা কিন্তু তোমরা নিয়ে আসবা। আমার কথা কি বুঝতে পারছো না বোঝা নাই? স্যার, হ্যাঁ বলো। দুইটা প্রশ্ন নিয়ে একটু দ্বন্দ্ব স্যার। হ্যাঁ বলো। উপরে লেখা আছে, নিম্নলিখিত পরিস্থিতিতে একজন পুলিশ সাব ইন্সপেক্টরের করণীয় কি বর্ণনা করুন। কি বিষয়ে? হ্যাঁ একজন পুলিশ সাব ইন্সপেক্টরের করণীয় কি বর্ণনা করুন। এক হ্যাঁ নম্বর বলো। প্রশ্ন স্যার, ডাকাতের কবলে পড়ে নিহত এক ব্যক্তির লাশের স্তরতাল প্রতিবেদন প্রস্তুতকালীন জেলা ম্যাজিস্ট্রেট লাশটি বিনা ময়নাতদন্ত ছাড়াই ওয়ারিশের কাছে হস্তান্তরের আবেদনের সুপারিশ পাঠালেন। এই ক্ষেত্রে সাব ইন্সপেক্টরের করণীয়। টিআরপিসির 174-এর 3 ধারা। লোকটা যে ডাকাতের কবলে পড়ে মারা গেল স্যার, সেটা কি গ্রহণযোগ্য হবে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ম্যাজিস্ট্রেট, যখন কোনো ব্যক্তি মারা যাবে সেক্ষেত্রে লাশের মালিক হলো ম্যাজিস্ট্রেট। বিষয়টাকে আমার কথা বুঝতে পারছো? পুলিশ জি অফিসার স্যার। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করবেন, পুলিশ অফিসার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করবেন, কিন্তু এই মৃতদেহটি পোস্টমর্টম করা থেকে বিরত থাকবে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আরেকটা হলো স্যার, কারণ অবৈধ কারণ জনতা নিয়ন্ত্রণের ম্যাজিস্ট্রেট, সময়। শোনো, আমি একটা কথা বলি নেই, যখন কোনো অপরাধ সংঘটিত হয়, হত্যাকাণ্ড, অর্থাৎ একজন মৃত ব্যক্তির মৃত্যু নিয়ে যদি সন্দেহ সৃষ্টি হয়, এই লাশের মালিক হলো ম্যাজিস্ট্রেট, এখানে পুলিশ কিন্তু মালিক না। বিষয়টাকে বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ বলো, আরেকটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, অবৈধ জনতা নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর সাহায্য জরুরি হয়ে পড়ে, এক্ষেত্রে একজন সাব ইন্সপেক্টরের করণীয়। এই অবৈধ জনতা ছত্রভঙ্গ করার সময় যদি সেনাবাহিনীর কোনো সদস্যের প্রয়োজন হয়, সেক্ষেত্রে সাব ইন্সপেক্টরের কর্তব্য হবে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা, এবং এছাড়া তার আর কিছুই করার নেই। কারণ একজন সাব ইন্সপেক্টর কখনোই সেনাবাহিনী তলব করার ক্ষমতা রাখেন না। বিষয়টা ক্লিয়ার? জি স্যার।
ওই 129 আমরা লিখবো, এখানে কথাটা আমরা লিখতে পারি যে সিআরপিসি এর 129 ধারায় উল্লেখ করা আছে, সাধারণ পুলিশ দ্বারা যদি কোনো স্থানের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা না যায় বা বেআইনি জনতা ছত্রভঙ্গ করা না যায়, সেক্ষেত্রে পুলিশ কমিশনার সামরিক শক্তি আহ্বান করতে পারেন। আলোচ্য প্রশ্নে কোন সাব ইন্সপেক্টরকে সামরিক শক্তি আহ্বানের ক্ষমতা প্রদান করা হয় নাই। আলোচ্য প্রশ্নে একজন সাব ইন্সপেক্টর এইরকম ঘটনার প্রেক্ষিতে সামরিক শক্তি আহ্বান করিবার লক্ষ্যে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিবে, এছাড়া আর কিছু করার নাই। বিষয়টা ক্লিয়ার? ঠিক আছে স্যার। আর কিছু? আর হ্যাঁ বলো। এই যে স্যার সিপিসির 132 দ্বারা বলা হচ্ছে যে মামলা বেআইনি হবে না, জনতা ছাত্র এটা মামলা হবে না। আমি বলি, এই যে আমাদের কথা বলি, বর্তমানে কতটা ভূমিকা পালন করে এই ধারা? এখানে এই কথাটা কর্তার ইচ্ছা কর্ম পাখাধারে মই, এখানে অনেক পুলিশ অফিসারের নামে মামলা হচ্ছে। তো মামলা হওয়ার ক্ষেত্রে যে বিষয়টা এখানে বলা আছে যে এখানে তাদের বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না, যেহেতু মামলা সরকার অনুমোদন দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে মামলা না নেওয়ার কোনো সুযোগ নাই। এক্ষেত্রে 132 ধারাটি অকার্য। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। তবে এক্ষেত্রে আবার আরেকটা কাজ করতে পারে, সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী অনেক ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারে, যে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে অ্যারেস্ট নাও করতে পারে। কিন্তু যেহেতু হত্যা মামলা হয়েছে, এগুলোতে আর সুযোগ নেই। বিষয়টা কি বুঝতে পারছো? সবাই অ্যারেস্ট হবে, এগুলা কিচ্ছু করার নেই। মার্ডার কেসের আসামি অ্যারেস্ট না করে তো আর রাখবে না। ওই যে কয়েকদিন আজকে যে গতকালকে যে মামলা হয়েছে, সাবেক ডিসি রমনা আশরাফ স্যার, উনি রংপুর রেঞ্জে জয়েন করছেন গিয়ে, ডিসি রমনা ছিল, রংপুর রেঞ্জে জয়েন করছেন, দেখা যাবে উনিও মনে হয় নাই, জয়েনে মনে হয় করে নাই, এমন হতে পারে। হ্যাঁ, তো ঘটনাটা হলো এরকম। সিআরপিসির 132-এর বক্তব্যটা হলো যে এই যে বেআইনি জনতা ছত্রভঙ্গ করার জন্য পুলিশে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে, শক্তি প্রয়োগ করেছে, সামরিক শক্তির সামরিক শক্তি তলব করেছে, সামরিক বাহিনীর সদস্যগণ অনেক কাজ দায়িত্ব পালন করেছেন, গুলি বর্ষণ করেছেন, সবকিছু। তো এই ক্ষেত্রে 132 বলছে যে এগুলো সরকারের অনুমোদন ছাড়া এই সকল ঘটনার প্রেক্ষিতে যারা দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে কোনো মামলা নেওয়া যাবে না, বা আদালতও সরকারের অনুমোদন ছাড়া তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমলে নিবেন না। এটা 132-এর বক্তব্য। আমার কথাটা কি বুঝতে পারছো? এটা একটা রক্ষা কবচের মতো একটা ছিল, কিন্তু এখানে যে বিষয়টি এখানে উল্লেখ করা আছে সেখানে যে এরকম ঘটনার প্রেক্ষিতে ওই যে পিআরবি 99 বিধি এখানে বলা আছে, পিআরবি 99 বিধি। বুঝতে পারছো? যাক, তো এখানে 132টা আসলে ওইভাবে প্রয়োগ হবে না। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। হুম, স্যার এখানে আরেকটা বিষয় হলো যে আমাদের এতগুলা পুলিশ মারা গেল, এগুলা যখন পুলিশ তো মামলাগুলা এখন বিচার এজাহার দেয় নাই, পুলিশ তো এজাহার দেয়, পুলিশ তো এজাহার দেওয়া উচিত ছিল, পুলিশ তো এজাহার দেয় নাই। না, এজাহার দেয় নাই, কিন্তু এগুলা স্যার পরবর্তীতে যখন বিচার কার্য বা শুরু হবে তখন এগুলা এই পরিস্থিতিগুলা কি আমলে নিবে না কোর্ট, বিজ্ঞ আদালত? যে কোনগুলো পুলিশ আমলে নেবে না? এই যে পুলিশ গুলা মারা গেল এবং পুলিশ কি কারণে গুলি করলো? না, ওই ওই বিষয়টা ওটা ওই যে আসামি পক্ষের ওই যে কথাটা ওখানে বলা আছে, সাক্ষ্য আইনের 105 ধারা, যখন পুলিশ অফিসার মনে করবে যে আমি আহ, আইন আইন শৃঙ্খলা রক্ষার্থে এই কাজটি করেছি, কিন্তু এটা তো 105 তাদের আসার সুযোগ নাই, সরাসরি তাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এখানে হতো বেআইনি জনতা ছত্রভঙ্গ করতে গিয়ে, এখন হত্যা মামলা হলে তখন তো আর এখানে 132-এর কোনো, যেহেতু ফৌজদারি মামলা হয়েছে থানায়। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। এখন তদন্ত এবং সাক্ষ্য প্রমাণে সে নিজেকে নির্দোষ প্রমাণ করবেন যে আমি ঘটনার সাথে সম্পৃক্ত। কিভাবে করবা? যেমন একজন একজন এডিশনাল এসপি দেখলাম চাঙ্কারপুলে, সে নিজে একটা একটা করে গুলি করার ইয়া দিচ্ছে, আহ, এটা কিভাবে সে অস্বীকার করবেন? আইনে তো বলেছে, যতই তুমি কনস্টেবল বলো স্যার আমার ডিসচার্জ করে দিত, কিন্তু আইনে তো বলা আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ।
তো বৈধ আদেশ কোনটা? আপনি দেখলেন যে একটা লোক ইট মারতেছে, এটা বৈধ আদেশ হলো? অনেকগুলো বিষয় আছে, এগুলো রাজনীতির বিষয় না। এটা এখন হলো যে আমাদের পুলিশ বিভাগের কিছু ক্ষতি হয়ে গেল কিছু কিছু লোকের কারণে, অতিরিক্ত ধামা ধরার কারণে এগুলো ক্ষতিগ্রস্ত আমরা হয়ে গেলাম। আর এখন বাইরে গিয়ে মানে নিজেকে পুলিশ হিসেবে যে আমি পুলিশ ছিলাম এ পরিচয় দিতেও এখন নিজের ভয় লাগে, কি জানি মনে করে। স্যার আমার মনে হয় যে সিআরপিসির 100 ধারা আমরা মরার পরে সিআরপিসির 100 প্রয়োগ না, করতে প্যানাল পারবো। কোডের 100 ধারা। স্যার প্যানেল কোডের 100 স্যার আমরা মরার পরে আমরা প্রয়োগ করতে পারবো, এর আগে আর পারবো না। না, মরার পরে আমরা প্রয়োগ না, এখানে অনেকগুলো ক্ষেত্র আছে। তুমি কিভাবে প্রমাণ করবা? এটা তো তোমার আমার বক্তব্য, কিন্তু তুমি তো বোঝো নাই। সেখানে তো বলা আছে এমন কোন আক্রমণ বা আঘাত যার ফলে মৃত্যু অনিবার্য, অর্থাৎ এমন ভাবে আক্রমণ করেছে যদি আঘাতটা প্রতিহত না করো, তাহলে তোমাকে দেখতে হবে, তোমাকে বুঝতে হবে। আগে আইন তো কেউ জানে না ভাই, আইন জানতেও চায় না, গায়ের জোরে কে চলে? অস্ত্র, তাহলে স্যার তোমার কাছে মাত্র অস্ত্র, তা তো নিরস্ত্র। তো তুমি তাকে যে গুলিটা করলা, ভালো কথা, একটা গুলি করেছো, তারা ছত্রভঙ্গ হয়ে গেছে, দ্বিতীয় গুলি করার সুযোগ নেই। তো তুমি যখন পরপর গুলি করতেছো, তো তোমার পুলিশ কি একটাও ইজ্জত হলো না তখন? তুমি আমাকে দেখাও তো ছাত্রদের আক্রমণে, সরাসরি আক্রমণে কয়টা পুলিশ ইনজুর্ড হয়েছে, কয়টা ইনজুর্ড মানে কয়টা মারা গেছে? বেশিরভাগে মারা গেছে আমাদের পুলিশরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার কারণে, অর্থাৎ দল থেকে চলে যাওয়ার কারণে অ্যাটাকের মধ্যে পড়েছে। এই অ্যাটাকটা কিন্তু কোনো ছাত্রদের অ্যাটাক ছিল না। এটা কি দেখতে পারছো তোমরা? এটা ঘটনা শুধু এনায়তপুরে ঘটছে স্যার। এনায়তপুর হ্যাঁ, থানায়, হ্যাঁ। এনায়তপুর থানায় এই ঘটনা ঘটছে স্যার। এনায়তপুর থানাকে ছাত্ররা হামলা করছে? না, কারা করছে? সঠিক স্যার, সঠিক স্যার, ছাত্র জনগণ সবাই একসাথে। ছাত্র এবং জনগণ একসাথে করছে না? জি স্যার, একসাথে। এখানে ঘটনাটা তো অবশ্যই সেখানে কিছু ঘটনা পূর্বে ঘটছে নাকি? না স্যার, ঘটার কোনো সুযোগই নাই স্যার। না প্রথমে স্যার। অ্যাটাক করছিল, পরে ওসি স্যার ধমক টমক দিয়ে সরাই দিছে। হ্যাঁ, পরে একবারে 5-6 হাজার লোক চলে কিন্তু আসছে, তার আগের দিনে কি ছাত্র হয়েছিল? জনগণ। তার আগের দিনে কি হয়েছিল? তারা এনায়তপুর থানা বেছে নেবে কেন? এতগুলা থানা থাকতে বাংলাদেশের। না, ওই যে সমাবেশ ডাকছে স্যার, ওই যে খাজা ইউনুস আলী কলেজ আছে, তো ওই কলেজ থেকে ডাকছে এই মিছিল। সমস্যাটা হলো ওখানে, জানে যে এটা একটা গ্রামের মতো, এখানে সহজে পুলিশ যাওয়ার সুযোগ নাই। যাত্রাবাড়ি থানা কেন বেছে নিয়েছে? যাত্রাবাড়ি থানার অঞ্চলটা হলো চারদিকে রাস্তা, অসংখ্য লোক। এই যাত্রাবাড়ি থানা তো আগে রেড জোন ঘোষণা করা হয়েছিল, কি রোল, তাই না? জি স্যার। আন্দোলনের বেশি আন্দোলনটা হয়েছে এবার যাত্রাবাড়ি এবং কদমতলী, উত্তরা। স্যার কদমতলী থানার পুলিশ নিয়ে আসছিল স্যার যাত্রাবাড়িতে। সেটাই তো বললাম। যাক, এটা সরকার বুঝবে। আমাদের আর কিছু বলার আছে? এটা সরকারের বিষয়। আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের ভুল ভ্রান্তি গুলো আল্লাহ যেন ক্ষমা করে দেয়। যারা শহীদ হয়েছে তাদের জন্য বেহেশত নসিব করে, ছাত্ররা এবং আমার ভাই। কারো কিছু বলার আছে? না স্যার, না স্যার, যাক, না স্যার। আমাদের আগামীকালকেও আমাদের ক্লাস আছে। সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম স্যার।